ঢাকা কলেজ। অনার্স তৃতীয় বর্ষের আমার প্রিয় ছাত্ররা, আশা করছি যে তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন তথ্য সম্পর্কে জানব, সেটি হচ্ছে সেক্টর তত্ত্ব। বা হোমার হোয়াটের আক্ষিক মডেল বা বৃত্তকলা মডেল সম্পর্কে। সমকেন্দ্রিক তত্ত্বর পরে যে তত্ত্বগুলো আছে সেগুলোর মধ্যে 1939 সালে আমেরিকান ভূমি অর্থনীতিবিদ হোমার হোয়েট প্রদত্ত সেক্টর তত্ত্বটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই তত্ত্ব অনুসারে নগরের যে এলাকাগুলো সেগুলো সেক্টরে বিভক্ত থাকে এবং নগরের এই এলাকা বা সেক্টরগুলো কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকাকে ঘিরে একটি বলয়ের আকৃতিতে থাকে এবং এই যে বাণিজ্যিক এলাকাকে ঘিরে যে সেক্টরগুলো উৎপন্ন হলো সেগুলো আস্তে আস্তে নগরের প্রান্ত পর্যন্ত বিস্তৃত হয় এবং এই তত্ত্ব অনুসারে এই সেক্টরগুলো বিন্যাসের কতগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো এখন আমি একটু লিখছি। বিভিন্ন সেক্টর বিন্যাসের বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, সর্বোচ্চ ভাড়া এলাকা নগরের এক পাশে নগরের এক বা একাধিক সেক্টরে অবস্থিত হবে এবং সাধারণত এগুলোর অবস্থান প্রান্তস্থ হয়ে থাকে। 2 নম্বর, উচ্চ ভাড়ার অঞ্চলগুলো কতগুলো নির্দিষ্ট সেক্টরে সিবিডি হতে প্রান্তের দিকে প্রসারিত হতে থাকে। 3 নম্বর, উচ্চ ভাড়া এলাকাগুলোর দুই পাশে মাঝারি ভাড়ার এলাকাগুলোর অবস্থান
দেখা যায়। 4 নম্বর, নিম্ন ভাড়ার এলাকাগুলো প্রায়ই উচ্চ ভাড়ার এলাকাগুলোর বিপরীত দিকে অবস্থান করে। তাহলে আমরা আমাদের 1 নম্বর বৈশিষ্ট্যটাই দেখতে পাচ্ছি যে একটি নগরের যে এলাকাটাতে ভাড়া সবচেয়ে বেশি সেই ধরনের এলাকাগুলো এক বা একাধিক জায়গায় হতে পারে, এবং সেটা অবশ্যই কি হবে, একটি নগরের প্রান্তস্থ একটা জায়গা হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ ভাড়ার অঞ্চলগুলো কতগুলো নির্দিষ্ট সেক্টরে সিবিডি হতে প্রান্তের দিকে প্রসারিত হতে থাকে। অর্থাৎ একটি নগরের যে এলাকাগুলোর ভাড়া বেশি সেটা কেন্দ্রীয় যে ব্যবসায়িক এলাকা বা সিবিডি এই এলাকা থেকে উৎপন্ন হয়ে সেটা নগরের যে প্রান্ত সীমানা সেই পর্যন্ত বিস্তৃত হতে পারে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ ভাড়ার এলাকাগুলোর দুই পাশে মাঝারি ভাড়ার এলাকাগুলো অবস্থান দেখা যায়। উচ্চ ভাড়ার যে এলাকাগুলো এগুলোর মাঝখানে মাঝারি ভাড়ার যে এলাকা আছে সেগুলো অবস্থান করে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নিম্ন ভাড়ার এলাকাগুলো প্রায়ই উচ্চ ভাড়ার এলাকাগুলোর বিপরীত দিকে অবস্থান করে। নিম্ন যে ভাড়ার এলাকা আছে সেগুলো সবসময় কি করবে, উচ্চ ভাড়ার যে এলাকা আছে সেগুলোর বিপরীত দিকে অবস্থান করবে। এই হচ্ছে আমাদের যে বিভিন্ন যে সেক্টর সেগুলোর বৈশিষ্ট্যগুলো। আমরা এখন এই তথ্যের চিত্রভিত্তিক বিশ্লেষণে চলে যাচ্ছি। এই তথ্য অনুসারে যে একটি নগরের যে বিভিন্ন এলাকাগুলো সেগুলো সেক্টরে বিভক্ত থাকবে, এবং এই সেক্টরগুলো নগরের যে কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা তার থেকে উৎপন্ন হয়ে নগরের প্রান্তের দিক পর্যন্ত বিস্তৃত থাকবে। আমরা এখন এই চিত্রটি এঁকে নিচ্ছি। এখানে মাঝের যে বৃত্তটি আঁকলাম এটি হচ্ছে আমাদের সিবিডি বা কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা। প্রত্যেকটি এলাকাকে একটি নাম্বার দিয়ে দেখানো হবে। এখন আমরা এই নাম্বারগুলো লিখছি। 1 দিয়ে বোঝানো হচ্ছে কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকাকে,
2 দিয়ে বোঝানো হচ্ছে পাইকারি ও হালকা প্রস্তুতকারী শিল্পাঞ্চল। 3 দিয়ে বোঝানো হচ্ছে নিম্নবিত্তের আবাসিক এলাকা। 4 দিয়ে বোঝানো হচ্ছে মধ্যবিত্তের আবাসিক এলাকা। 5 দিয়ে বোঝানো হচ্ছে উচ্চবিত্তের আবাসিক এলাকা। এখানে আমাদের 1 নাম্বার হচ্ছে কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা। আমরা এখানে আমাদের চিত্রে দেখতে পাচ্ছি যে আমাদের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা হচ্ছে এইটি। একটি নগরের কেন্দ্রবিন্দুতে এই কেন্দ্রিক বাণিজ্যিক এলাকার অবস্থান এবং বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক বীমা প্রতিষ্ঠানের অফিস এই এলাকায় অবস্থিত। প্রশস্ত রাস্তা থাকবে এই এলাকায়, যার মাধ্যমে এই এলাকাটি নগরের অন্যান্য এলাকার সাথে খুব সহজেই সংযুক্ত থাকবে এবং এই এলাকাকে কেন্দ্র করেই মূলত অন্যান্য এলাকাগুলো গড়ে উঠেছে। 2 নম্বর হচ্ছে পাইকারি ও হালকা প্রস্তুতকারী শিল্পাঞ্চল। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের এই ধরনের শিল্পাঞ্চল এবং এখানে হচ্ছে এই ধরনের শিল্পাঞ্চল। একটি নগরের এক বা একাধিক এলাকায় এই ধরনের হালকা দ্রব্য প্রস্তুতকারী শিল্পাঞ্চল থাকতে পারে। সাধারণত একটি নগরের যেখানে প্রধান সড়ক বা রেল স্টেশন বা নদী বন্দর অবস্থিত সে ধরনের এলাকাগুলোতে এই ধরনের শিল্পাঞ্চলগুলো গড়ে ওঠে। এ ধরনের শিল্পাঞ্চলে হালকা ধরনের দ্রব্য প্রস্তুত করা হয় এবং এই ধরনের এলাকাটি খুব সহজেই নগরের যে কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা সেটার সাথে সংযুক্ত থাকে, কারণ উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এটা নগরের যে কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা তার সাথে খুব সহজেই সংযুক্ত থাকে। এরপর 3 নম্বর হচ্ছে নিম্নবিত্তের আবাসিক এলাকা। আমরা এখানে আমাদের চিত্রে অনেকগুলো দেখতে পাচ্ছি যে এই ধরনের এলাকা, অর্থাৎ একটি নগরের যে কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা তার চারপাশে নিম্নবিত্তের আবাসিক এলাকা গড়ে ওঠে। এছাড়াও যে হালকা যে শিল্পাঞ্চল, হালকা দ্রব্য প্রস্তুতকারী যে শিল্পাঞ্চল তার পাশেও কিন্তু নিম্নবিত্তের আবাসিক এলাকা থাকে। একটি নগরের যে কোনো স্থানেই এই ধরনের নিম্নবিত্তের আবাসিক এলাকা গড়ে উঠতে পারে। আমরা আমাদের চিত্রে দেখতে পাচ্ছি যে অনেকগুলো জায়গায় এ ধরনের এলাকা গড়ে উঠেছে। এ ধরনের এলাকার ভাড়াটা কম থাকে, যে কারণে মানুষ বা যেখানে শ্রমিকরা বা কর্মচারীরা যারা ওই শিল্প প্রতিষ্ঠানগুলোতে কাজ করে তারা এই ধরনের এলাকাগুলোতে বসবাস করে। 4 নম্বর হচ্ছে মধ্যবিত্তের আবাসিক এলাকা। আমরা আমাদের চিত্রে দেখতে পাচ্ছি যে মধ্যবিত্তের আবাসিক এলাকা, এই যে 4, এখানেও 4। এ ধরনের এলাকা যেখানে ভূমির চাহিদা ব্যাপক থাকে, এখানে ভাড়া উচ্চবিত্তের যে আবাসিক এলাকা তার চেয়ে তুলনামূলক কম থাকে এবং মধ্যবিত্তের যে আবাসিক এলাকা এর বিপরীতেই কিন্তু নিম্নবিত্তের আবাসিক এলাকা অবস্থান করে। আমরা চিত্রেও সেটা দেখতে পাচ্ছি। এ ধরনের এলাকায় প্রশস্ত রাস্তা থাকে এবং জনগণ খুব সহজেই কেন্দ্রীয় যে বাণিজ্যিক এলাকা থাকে সেখানে যাতায়াত করতে পারে। 5 নম্বর হচ্ছে উচ্চবিত্তের আবাসিক এলাকা। আমরা এখানে আমাদের চিত্রে দেখতে পাচ্ছি এটা হচ্ছে উচ্চবিত্তের আবাসিক এলাকা। এটা একটি নগরের যে কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা সেটা থেকে বেশ দূরে অবস্থিত এবং এটা একটা নগরের শেষ প্রান্ত বা প্রান্ত বিন্দু পর্যন্ত প্রসারিত। এই এলাকাটি হচ্ছে দূষণ মুক্ত, যেহেতু এটা শিল্পাঞ্চল থেকে অনেক দূরে অবস্থিত। এটা হচ্ছে শিল্পাঞ্চল, এখান থেকে অনেকটা দূরে অবস্থিত, যে কারণে এখানকার বাতাস কিন্তু বিশুদ্ধ থাকবে। এটা প্রশস্ত রাস্তা থাকবে এলাকায়, যার মাধ্যমে এই এলাকার অধিবাসীরা খুব সহজেই নগরের যে কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা সেখানে যাতায়াত করতে পারবে এবং এই এলাকার ভাড়া অত্যন্ত বেশি, যে কারণে শুধুমাত্র উচ্চবিত্তরাই এই এলাকায় বসবাস করবে। এই এলাকাটি হচ্ছে একটি নগরের যে বসবাসের জন্য উপযোগী সবচেয়ে উৎকৃষ্ট এলাকা। এখন আমরা এই তথ্যের সমালোচনায় চলে যাচ্ছি।
প্রথমে আমি পয়েন্টগুলো লিখে নিচ্ছি। সমালোচনা। 1 নম্বর, আবাসিক এলাকা উচ্চবিত্ত দ্বারা নির্ধারিত। 2 নম্বর, ভারী ও বড় শিল্প অনুপস্থিত। 3 নম্বর, হালকা শিল্পের উল্লেখ আছে। 4 নম্বর, বাস্তবতা বর্জিত। 5 নম্বর, প্রভাবকের উল্লেখ নেই। 6 নম্বর, উন্নয়নশীল দেশের সাথে বৈসাদৃশ্য। 7 নম্বর, আবাসিক অঞ্চলের প্রাধান্য। 8 নম্বর, উপনগরায়ন অনুপস্থিত। 9 নম্বর, উচ্চবিত্তদের অগ্রাধিকার প্রদান। এখানে আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে আবাসিক এলাকা উচ্চবিত্ত দ্বারা নির্ধারিত। আমরা আমাদের এই তথ্যটি যখন বিশ্লেষণ করেছি তখন আমরা দেখেছি যে এই তথ্যে উচ্চবিত্ত যে আবাসিক এলাকা বলা হয়েছে সেটি হচ্ছে সবচেয়ে দূষণমুক্ত, সবচেয়ে ভালো এবং যেখানে ভাড়াটাও অত্যন্ত বেশি, অর্থাৎ এখানকার আবাসিক এলাকা মূলত উচ্চবিত্ত দ্বারাই নির্ধারিত হয়ে যাচ্ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভারী ও বড় শিল্প অনুপস্থিত। এই তথ্যে ভারী এবং বড় শিল্পের কোনো উল্লেখ নেই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হালকা শিল্পের উল্লেখ আছে। আমরা এই তথ্যটিতে দেখেছি যে এখানে শুধুমাত্র যে হালকা শিল্পাঞ্চল সেটির কথা বলা হয়েছে, কিন্তু ভারী বা বড় শিল্পের কথা বলা হয়নি। আমরা দেখেছি যে 2 দিয়ে এখানে ভারী হালকা শিল্প প্রতিষ্ঠানগুলোকে বোঝানো হয়েছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বাস্তবতা বর্জিত। এই তথ্যটি আসলে বাস্তবের সাথে এর তেমন কোনো মিল নেই, কারণ বাস্তবে যে নগরগুলো সেগুলো কিন্তু এভাবে গড়ে ওঠে না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্রভাবকের উল্লেখ নেই। এই তথ্যে ভূমি ব্যবহারের ক্ষেত্রে সামাজিক বা সাংস্কৃতিক যে প্রভাবকগুলো সেগুলোর উল্লেখ করা হয়নি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে উন্নয়নশীল দেশের সাথে বৈসাদৃশ্য। এই তথ্যটি উন্নত দেশের সাথে সাদৃশ্যপূর্ণ হলেও উন্নয়নশীল বা অনুন্নত দেশের সাথে এর তেমন কোনো সাদৃশ্য নেই। 7 নম্বর পয়েন্ট হচ্ছে আবাসিক অঞ্চলের প্রাধান্য। এই তথ্যটিতে আবাসিক যে অঞ্চল সেটিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে 3, 4, 5 এই নাম্বারগুলো দিয়ে আবাসিক অঞ্চলগুলোকেই প্রকাশ করা হয়েছে, অর্থাৎ আবাসিক অঞ্চলটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে উপনগরায়ন অনুপস্থিত।
আমরা এই তথ্যটিতে দেখতে পাই যে উপনগরায়ন এই তথ্যে অনুপস্থিত। 9 নম্বর পয়েন্ট হচ্ছে উচ্চবিত্তদের অগ্রাধিকার প্রদান। এই তথ্যটিতে উচ্চবিত্তদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে, যে কারণে একটি নগরের সবচেয়ে কোলাহলমুক্ত, যানজটমুক্ত, দূষণমুক্ত যে এলাকাটি সেটি উচ্চবিত্তদের জন্য দেওয়া হয়েছে, অর্থাৎ উচ্চবিত্তদেরকে এখানে বেশি প্রাধান্য প্রদান করা হয়েছে। এই হচ্ছে আমাদের এই তথ্যটির যে সমালোচনাগুলো সেগুলো সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা এই তথ্যের উচ্চবিত্তের যে আবাসিক এলাকা, এই আবাসিক এলাকার নির্ধারকগুলো সম্পর্কে জানবো। আমি এগুলো খুব সংক্ষিপ্ত আকারে লিখছি যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। উচ্চবিত্ত আবাসিক এলাকার নির্ধারক সমূহ। 1 নম্বর, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। 2 নম্বর, বন্যামুক্ত, উঁচু জমিতে অবস্থিত। 3 নম্বর, ব্যাংক, বীমা, স্কুল, কলেজ অবস্থিত। 4 নম্বর, ঝুঁকিমুক্ত ও কোলাহল মুক্ত। 5 নম্বর, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত। 6 নম্বর, একটি কেন্দ্রীভূত স্থানে উচ্চ বিত্তদের বাসস্থান গড়ে ওঠে। 7 নম্বর, বিপদ মোকাবেলা করার জন্য সর্বোচ্চ সুবিধাযুক্ত যাতায়াত ব্যবস্থা থাকে। আমরা এখন ঢাকা শহরের প্রেক্ষাপটে এই তথ্যের অঞ্চল বিভাজনগুলোকে দেখব। 1 নং অঞ্চল, নবাবপুর, ইসলামপুর, তাঁতীবাজার, শাঁখারীবাজার। 2 নং অঞ্চল,
তেজগাঁও শিল্পাঞ্চল 3 নং অঞ্চল, গ্যান্ডারিয়া ওয়ারি 4 নং অঞ্চল, মোহাম্মদপুর মগবাজার মধুবাগ 5 নং অঞ্চল, গুলশান 5 নং অঞ্চল, গুলশান বনানী। এই হচ্ছে ঢাকা শহরের প্রেক্ষাপটে এই তথ্যের এলাকা বিভাজন। আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।